যে বিল্ডিংয়ে ছেলেটি মজুরি করত তার মালকিনই বেরোল কলেজের সেই অসম্পূর্ণ ভালোবাসা। তারপর যা হল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, মুম্বাই শহরের এক প্রান্তে একটি অসম্পূর্ণ কিন্তু আলিশান দেখতে বিল্ডিং দাঁড়িয়েছিল। সেই বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় লোহার রডের মাঝখানে ঝুঁকে থাকা ধুলোমাখা শরীরে, হাতে ফোসকা আর চোখে জেদ নিয়ে একটি ছেলে রোজকার মতো ইট তুলছিল। তার নাম কারো কাছে কোনো গুরুত্ব রাখত না। এখানে সে ছিল স্রেফ মজুর নম্বর ১৭। সূর্য ওঠার আগে আসত আর সূর্য ডোবার পর যেত। কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, কারণ প্রশ্ন করার অধিকার সাধারণত তাদেরই থাকে যাদের হারানোর কিছু নেই। সে কখনো এই বিল্ডিংয়ের মালকিনকে দেখেনি, শুধু শুনেছিল যে তিনি খুব বড় মাপের একজন মহিলা, শহরের নামী ব্যক্তিত্ব। সব সিদ্ধান্ত ফোনে হয়, টাকা সময়মতো চলে আসে, আর মজুরদের সাথে তার কোনো লেনদেন নেই। কিন্তু আজ পরিবেশটা কিছুটা অন্যরকম ছিল। ঠিকাদার বারবার ফোন চেক করছিল, সুপারভাইজারের গলায় কড়াকড়ির সাথে ঘাবড়ানিও ছিল, এবং মজুরদের প্রথমবারের মতো ঠিকভাবে হেলমেট পরতে বলা হচ্ছিল, যেন আজ এমন কেউ আসতে চলেছে যার ধুলো, শব্দ আর পরিশ্রমের প্রতি অ্যালার্জি আছে। ছেলেটি খুব একটা পাত্তা দেয়নি, তার জন্য প্রতিটি দিন একই রকম ছিল। তফাৎ শুধু এটুকুই যে আজ ক্লান্তি বেশি নাকি কাল। কিন্তু যখন নিচে হঠাৎ গাড়ি থামার শব্দ হল এবং সাইটে এক অদ্ভুত নিস্তব্ধতা সরিয়ে পড়ল, তখন সে প্রথমবারের মতো মাথা তুলে তাকাল। কালো কাঁচের গাড়ি থেকে এক মহিলা নামলেন। সাদা শাড়ি, কাঁধে ব্যাগ, চোখে চশমা, চলনে আত্মবিশ্বাস, আর মুখে এমন এক কঠোরতা যেন জীবন তাকে নরম হওয়ার সুযোগই দেয়নি। আর ঠিক সেই মুহূর্তেই ছেলেটির হাত থেকে ইট ফসকে গেল। ইট মাটিতে পড়ল, শব্দ হল, সবার নজর তার উপর পড়ল। কিন্তু ছেলেটি কিছু দেখছিল না। সে শুধু সেই মুখটির দিকে তাকিয়েছিল যা তার স্মৃতিতে বছরের পর বছর ধরে ঝাপসা হয়েও বেঁচেছিল। সেই একই চোখ, একই নাক, সেই ঠোঁট। তফাৎ শুধু এটুকুই যে তখন সেই চোখে হাসি ছিল, আর আজ সেখানে স্থিরতা আর শীতলতা। তার বুক যেন ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইছিল। মাথা শূন্য, আর শ্বাস-প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। কারণ সামনে সে যে মহিলাকে দেখছিল, তিনি শুধু এই বিল্ডিংয়ের মালকিন নন, তিনি ছিলেন তার কলেজের সেই ভালোবাসা যাকে সে অসম্পূর্ণ রেখে পালিয়ে এসেছিল। মহিলার নজরও ঠিক সেই মুহূর্তে তার ওপর গিয়ে স্থির হল। হয়তো শুরুতে চিনতে পারেননি, কারণ সময় মানুষের চেহারার চেয়ে তার পরিস্থিতি বেশি বদলে দেয়। কিন্তু কয়েক সেকেন্ড পর তার ভ্রু কুঁচকে গেল, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি হঠাৎ কড়া নাড়ল। ছেলেটি অনুভব করল যে সে এখন আর শুধু মজুর নয়, সে এখন অতীত হয়ে দাঁড়িয়ে আছে। এমন এক অতীত যাকে কবর দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল। সুপারভাইজার দ্রুত ক্ষমা চাইল, বলল যে মজুরের ভুল হয়েছে, খেয়াল ছিল না। কিন্তু মালকিন হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার দৃষ্টি তখনও ছেলেটির ওপর ছিল, গভীর এবং অনুসন্ধানী। সেই এক নজরে বছরের পর বছর ধরে জমে থাকা হিসেব, অভিযোগ আর হয়তো রাগও ছিল। ছেলেটি মাথা নিচু করে নিল, কারণ সে জানত যে কিছু নজর এমন হয় যার সাথে চোখ মেলানোর জন্য অনেক সাহসের প্রয়োজন। সেই মহিলা কিছু না বলে এগিয়ে গেলেন। মিটিং শুরু হলো। প্ল্যান, ডেডলাইন, খরচ সবকিছু নিয়ে আলোচনা হলো। কিন্তু ছেলেটির জন্য সময় সেখানেই থমকে গিয়েছিল। তার কানে তখনও শব্দ বাজছিল, মনে হাজারো প্রশ্ন, আর মাথায় শুধু একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল। যে নামকে সে কোনোদিন চিৎকার করে ডাকেনি, আজ সেই নামই তার রুটিরুজির সিদ্ধান্ত নেওয়ার মালিক হয়ে সামনে দাঁড়িয়ে। মিটিং শেষ হল, এবং যাবার সময় মালকিন সুপারভাইজারকে শুধু এটুকুই বললেন, ওই মজুরকে আমার কেবিনে পাঠিয়ে দিও। আর এটা বলার সময় তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। এবার চেনাটা ছিল একদম পরিষ্কার, আর সেই চেনার সাথেই শুরু হতে যাচ্ছিল সেই অধ্যায় যা লেখার সাহস তারা দুজন কোনোদিন দেখায়নি। কারণ এখান থেকেই গল্প পিছনে নয়, সরাসরি কলেজের সেই দিনগুলোর দিকে মোড় নিতে যাচ্ছিল, যেখানে সব অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। যেখানে ছেলেটি প্রথমবার তাকে কলেজের করিডোরে দেখেছিল আর তার দুনিয়া বদলে গিয়েছিল। সেই করিডোর তার স্মৃতিতে আজও সমান দীর্ঘ, সমান কোলাহলপূর্ণ আর সমান নির্দয় ছিল। তফাৎ শুধু এটুকুই যে তখন পকেট খালি থাকা সত্ত্বেও মন ভরা ছিল, আর আজ মন ভাঙা থাকা সত্ত্বেও পেট ভরানোর তাড়া ছিল। কিন্তু মালকিনের সেই এক পলক তাকে জোর করে সেই সময়ে টেনে নিয়ে গেল যেখানে সে ছিল এক সাধারণ ছেলে, পিঠে পুরনো ব্যাগ, চোখে স্বপ্ন, আর জীবনের সাথে লড়াই করার জেদ। আর সে ছিল এক অন্য জগৎ থেকে আসা মেয়ে,
যার পোশাক থেকে কথা বলার ধরন পর্যন্ত আত্মবিশ্বাসে ভরপুর ছিল, যাকে দেখে ছেলেটির প্রথমবার মনে হয়েছিল যে কিছু জিনিস খুব সুন্দর হয় কিন্তু সবার জন্য তৈরি হয় না। কলেজের প্রথম দিন সে তাকে লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, দুহাত ভরা বইয়ের স্তূপ, আর সে বারবার সেগুলো সামলানোর চেষ্টা করছিল। বেশি কিছু না ভেবে ছেলেটি এগিয়ে গিয়ে সাহায্য করেছিল, বইগুলো তুলে ধরেছিল। সেই ছোট কথোপকথনই ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করল। ক্যান্টিনের চা, ক্লাসের মাঝের খালি পিরিয়ড, নোট শেয়ার করা, আর তারপর একদিন হঠাৎ তার হাসির মাঝে নিজের শান্তি খুঁজে নেওয়া, সব কিছু এত সহজে হয়ে গিয়েছিল যে তার মনে হয়েছিল জীবন বোধহয় অবশেষে তার ওপর সদয় হয়েছে। কিন্তু জীবন সদয় হবার আগে দাম চায়, আর তার দাম ছিল তার দারিদ্র্য, তার ঘরের দায়িত্ব, বাবার মজুরি, মায়ের ওষুধ, আর সেই রাতগুলো যখন সে পড়াশোনার পর পার্ট টাইম কাজে যেত যাতে কলেজের ফিজ মেটানো যায়। এই সব কিছুর মাঝে সে কোনোদিন তাকে নিজের অভাব বা বাধ্যবাধকতার কথা বলেনি, কারণ তার ভয় ছিল যে সত্যিটা শুনে পাছে সে পিছিয়ে যায়। কারণ ভালোবাসায় মানুষ প্রথম নিজের পরিস্থিতির কাছে লজ্জিত হতে শুরু করে। মেয়েটি তাকে ভালোবাসত, এতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তার ভালোবাসা ছিল নিরাপদ এবং আরামদায়ক। তার কাছে ভালোবাসা ছিল এক অনুভূতি, সংগ্রাম নয়। যখন তার বাড়ির লোক এই সম্পর্কের কথা জানতে পারল, তখন সরাসরি প্রশ্ন উঠল ছেলেটির যোগ্যতার ওপর, ভবিষ্যতের ওপর। তার নামের চেয়ে তার পরিস্থিতির ওপর বেশি চর্চা হল। সেদিন সে প্রথমবার অনুভব করেছিল যে ভালোবাসা সমতা দাবি করে, শুধু আবেগ নয়। তারপর সেই দিনটি এলো যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ঘরের খরচ বেড়ে গেল, কলেজের ফিস বাকি পড়ে গেল, আর কাজের সময়ও কম হতে শুরু করল। সে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়ে অবশেষে সেই সিদ্ধান্তটি নিল, যা সে আজও ঠিক এবং ভুল দুই মনে করে। সে কলেজ ছেড়ে দিল, শহর ছেড়ে দিল, এবং কোনো ব্যাখ্যা না দিয়ে, বিদায় না জানিয়েই গায়েব হয়ে গেল। কারণ তার মনে হয়েছিল সে যদি দূরে চলে যায় তবে হয়তো মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। ওদিকে মেয়েটির কাছে এই হারিয়ে যাওয়াটা ছিল এক বিশ্বাসঘাতকতা। তার কাছে অনেক প্রশ্ন ছিল যার উত্তর মেলেনি, ছিল এক অপেক্ষা যা অপমানে পরিণত হল। ধীরে ধীরে সেই ভালোবাসার রাগে, আর রাগ আত্মসম্মানে বদলে গেল। সে পড়াশোনা শেষ করল, নিজেকে মজবুত বানাল, এবং সেই ছেলেটিকে তার জীবনের এক দুর্বল অধ্যায় মনে করে বন্ধ করে দিল। এমন এক অধ্যায় যা মনে করাও তাকে দুর্বল করে দিত। আর আজ বছরের পর বছর পর সেই ছেলেটি সেই মেয়েটির বিল্ডিংয়েই মজুরি করছিল, আর সেই মেয়েটি তার মজুরির হিসেব নিকেশ করা মালকিন হয়ে উঠেছিল। দুজনের মাঝে সময়ের ব্যবধান ছিল, কিন্তু অসম্পূর্ণতা ছিল একই। যখন মালকিন তাকে কেবিনে ডাকার নির্দেশ দিলেন, তার মনে সেই কলেজ জীবনের ভয় আবার ফিরে এলো, পাছে আজও তার কথা শোনার আগেই তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, প্রতিটি কদম ছিল ভারী, ঘামের চেয়ে বেশি ভয় বইছিল শরীর দিয়ে। সে জানত এই সাক্ষাৎ শুধু পরিচয়ের নয়, হিসেবের হবে। কারণ কিছু প্রশ্ন এমন হয় যা বছরের পর বছর ভেতরে পৌঁছতে থাকে, আর যখন বাইরে আসার সময় হয় তখন পথ ভুলে যায়। সে যখন কেবিনের দরজার সামনে দাঁড়াল, ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, শীতল, পরিষ্কার আর সোজাসাপটা। দরজা বন্ধ করো, এবার আমরা কলেজের কথা নয়, বাস্তবতার কথা বলবো। তার গলার স্বরের সাথে সাথে দরজাটা যেন তার পেছনে নয়, বরং তার পুরনো জীবনের ওপর চিরতরে বন্ধ হয়ে গেল। ছেলেটি কয়েক সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে রইল, হাত ঘামে ভেজা, চোখ মাটিতে স্থির, আর বুক এত জোরে ধরফর করছিল যে ভয় পাচ্ছিল পাছে শব্দ বাইরে শোনা যায়। কেবিনে এসি চলছিল, কিন্তু তার শরীরে এক উত্তাপ ছড়িয়ে পড়ছিল, সেই উত্তাপ যা মানুষ তখন অনুভব করে যখন সে নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে আর বিচারক সামনে বসে থাকেন। সে চেয়ারে বসেছিল, সামনে ছড়ানো ফাইল, চশমা খুলে টেবিলে রাখা, আর তার দৃষ্টি সরাসরি ছেলেটির ওপর। না ছিল সেই চোখে ভালোবাসা, না ছিল কোনো অপেক্ষা, এই নজর শুধু হিসেব চাইছিল। সে ইশারায় তাকে বসতে বলল, কিন্তু ছেলেটি বসল না। হয়তো অভ্যাস ছিল না, অথবা হয়তো সে নিজেকে বসার যোগ্য মনে করছিল না। নিস্তব্ধতা ভেঙে সে প্রথম প্রশ্নটি করল, সরাসরি, তুমি হঠাৎ করে গায়েব কেন হয়ে গিয়েছিলে? ছেলেটির ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। উত্তর তার কাছে ছিল, কিন্তু শব্দ ছিল না।
কারণ কিছু সত্য এমন হয় যা বছরের পর বছর ভেতরে পচতে থাকে, আর যখন বাইরে আসার সময় হয় তখন পথ ভুলে যায়। তার এই নীরবতাকে সে দুর্বলতা ভেবে নিল। চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে নিচের কাজের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার উত্তর দেবার অভ্যেস নেই। কলেজেও এটাই ছিল, প্রতিটি বিপদ থেকে পালিয়ে যাওয়া। সেগুলো শুধু শব্দ ছিল না, ছিল খোঁচা, আর খোঁচায় এমন শক্তি থাকে যা মানুষের শির দ্বারা সোজা করতে পারে অথবা পুরোপুরি ভেঙে দিতে পারে। ছেলেটি চুপচাপ শুনতে থাকল, কারণ সে জানত সে সত্যিই পালিয়েছিল, কারণ যাই হোক না কেন। এরপর মেয়েটি যেন জেনে শুনেই তার ওপর কাজের চাপ বাড়িয়ে দিল। কাল থেকে তুমি সাইটে ওভারটাইম করবে, একদম ওপরের তলায়। যদি একটিও অভিযোগ আসে তবে মজুরি কেটে নেওয়া হবে। তার গলায় ঘৃণা ছিল না, কিন্তু ন্যায়বিচারও ছিল না। পরের কয়েকটা দিন তার জন্য কোনো সাজার চেয়ে কম ছিল না। কড়া রোদ, সবচেয়ে ভারী কাজ, আর প্রতিটি ভুলে সবার সামনে বকুনি। বাকি মজুররা বুঝতে পারছিল না কেন হঠাৎ তার ওপর এত কড়াকড়ি হচ্ছে, কিন্তু সে জানত এটা তার সাজা, সেই অসম্পূর্ণ ভালোবাসার, সেই না বলে চলে যাওয়ার। সে সবকিছু সহ্য করছিল কারণ তার কাছে দুটোই রাস্তা ছিল, হয় সত্যি বলে নিজের পুরনো ক্ষত খুলে ফেলা, অথবা চুপ থেকে নিজের পরিবারের পেট চালানো। প্রতিদিন সন্ধে এসে যখন বাড়ি ফিরত, মায়ের মুখে আশা দেখত, বাবার নীরবতা শুনত, আর নিজেকে বলত যে কিছু কষ্ট একা সহ্য করলে যদি অন্যের জীবন সহজ হয় তবে সেই সওদা খারাপ নয়। কিন্তু প্রতিদিন সকালে যখন সে সেই কেবিনের সামনে দিয়ে যেত আর ভেতর থেকে তার কণ্ঠস্বর শুনত, তার মন তাকে ধোঁকা দিতে শুরু করত। কারণ সে জানত এটা শুধু কাজ নয়, এটা একটা লড়াই যেখানে অন্য পক্ষ তাকে হারতে দেখতে চায়। একদিন সাইটে তার হাত থেকে লোহার ভারী রড পড়ে গেল, হাত থেকে রক্ত ঝরতে শুরু করল। সুপারভাইজার প্রাথমিক চিকিৎসার কথা বলল, কিন্তু মালকিন ওখানেই দাঁড়িয়েছিলেন। তিনি শুধু এক পলক তাকিয়ে বললেন, কাজ থামা উচিত নয়। ছেলেটি রক্ত মুছে আবার কাজে লেগে পড়ল, কারণ সে জানত আজ যদি থেমে যায় তবে কাল হয়তো এখানে থাকার অধিকারটুকুও কেড়ে নেওয়া হবে। সন্ধে যখন সব মজুর চলে গিয়েছিল, তাকে আবার কেবিনে ডাকা হলো। এবার কণ্ঠস্বরের রাগ কম আর ক্লান্তি বেশি ছিল। সে তাকে বলল, তোমার এত সহ্য করার শখ নাকি অভ্যেস? এটাই ছিল প্রথম প্রশ্ন, যেখানে বিদ্রূপ নয় বরং কৌতূহল ছিল। ছেলেটি প্রথমবারের মতো তার দিকে তাকাল। চোখে ছিল অসহ্য যন্ত্রণা, কিন্তু গলা তখনও স্থির। ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে পরের বার সে আর চুপ থাকবে না। সে জানত কিছু সত্য এমন হয় যা দেরিতে বললে সেগুলো হাতিয়ার হয়ে দাঁড়ায়। সে মুখ খোলার জন্য যেই না গভীর শ্বাস নিল, মেয়েটি বলে উঠল, কাল নয়, এখনই নয়, যখন বলবো পুরোটা বলবো। আর সেই অসম্পূর্ণ কথার সাথেই ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কারণ পরের অধ্যায়টি ছিল সেই সত্যের যা শুধু সম্পর্ক নয়, ঘৃণা আর সিদ্ধান্তের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। কারণ এখন সময় এসে গিয়েছিল যখন ছেলেটি তার নীরবতার দাম চুকানোর বদলে নিজের সত্যের দাম জানাতে চলেছিল। পরের দিন সকালে যখন সে সাইটে এলো, তার মুখে সেই একই ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল এক অন্যরকম প্রস্তুতি। যেন কোনো মানুষ মনে মনে ঠিক করে ফেলেছে যে আজ যদি ভাঙতে হয় তবে অসম্পূর্ণভাবে ভাঙবে না। আর হয়তো সেই কারণেই যখন মালকিন তাকে আবার কেবিনে ডাকলেন, এবার সে দরজা বন্ধ করার সময় হাত কাঁপতে দিল না। সে চেয়ার টানল এবং কোনো ইশারার অপেক্ষা না করেই বসে পড়ল। এই ছোট্ট পরিবর্তনটি সেই ঘরে বসে থাকা দুজন মানুষের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছিল সামনে বসা মানুষটি কি সেই যে কোনোদিন তার স্বপ্নের অংশ ছিল, নাকি সেই মজুর যাকে সে রোজ আদেশ দেয়। তারপর সে বলল, আজ তুমি কিছু বলতে চেয়েছিলে, বলো। কণ্ঠস্বরে না ছিল কঠোরতা, না ছিল কোমলতা, ছিল শুধু এক শূন্যতা। ছেলেটি এক দীর্ঘশ্বাস নিল, কারণ সে জানত এটি শুধু ফুসফুসের শ্বাস নয়, এটি বহু বছরের জমানো দীর্ঘশ্বাস। সে বলতে শুরু করল। শব্দগুলো তীব্র ছিল না, কণ্ঠস্বর উঁচু ছিল না, কিন্তু প্রতিটি বাক্য যেন ধীরে ধীরে দেওয়ালে ফাটল ধরাচ্ছিল। সে জানালো যে কলেজের শেষ বছরে তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। কিভাবে একদিন সে মজুরি থেকে ফিরল আর পরের দিন বিছানা থেকে উঠতে পারল না।
কিভাবে ঘরের আয় শূন্য হয়ে গিয়েছিল, কিভাবে মায়ের ওষুধ আর চিকিৎসার জন্য ঘরের বাসন পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছিল, এবং কিভাবে কলেজের ফিজ তার কাছে বইয়ের চেয়েও ভারী হয়ে উঠেছিল। সে বলল যে সে রোজ ভাবত তাকে সবকিছু বলে দেবে, কিন্তু প্রতিবারই তার মনে হতো যে সে তাকে নিজের কষ্টের মধ্যে টেনে আনছে। মেয়েটি চুপচাপ শুনতে থাকল। মাঝে কোনো প্রশ্ন নেই, কোনো বিদ্যুৎ নেই, শুধু চোখগুলো স্থির ছিল। আর সম্ভবত এটাই ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ নীরবতা কখনো কখনো রাগের চেয়েও গভীর আঘাত করে। সে আরও জানালো যে যেদিন সে কলেজ ছেড়েছিল সেদিনই সে শহরও ছেড়ে দিয়েছিল, কারণ যদি কাছে থাকত তবে তার থেকে দূরে থাকা কঠিন হয়ে পড়ত। সে স্বীকার করল যে পালিয়ে যাওয়া তার দুর্বলতা ছিল, কিন্তু সেই মুহূর্তে এটাই তার কাছে সবচেয়ে মজবুত সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। সে কথা বলতে বলতে যখন থামল, তখন ঘরে শুধু এসির শব্দ ছিল। তার চোখ প্রথমবার ভিজে এলো, কিন্তু সে চোখের জল পড়তে দিল না, কারণ যা বলার ছিল সে তা বলে দিয়েছে, আর এখন সিদ্ধান্তের ভার তার হাতে ছিল না। তখনই মেয়েটি প্রথমবার চেয়ার ছেড়ে উঠে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি জানো আমি নিজেকে কতবার বোকা বলেছি তোমার জন্য? তার গলায় কম্পন ছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে গুরুত্ব দাওনি, কিন্তু তুমি তো নিজেকেই সবার নিচে নামিয়ে দিয়েছিলে। এটা কোনো অভিযোগ ছিল না, এটা ছিল এক স্বীকারোক্তি। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে ঘৃণা সে এত বছর ধরে পুষে রেখেছিল তা আসলে অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করেছিল। কিন্তু তবুও সে নিজেকে সামলে নিল, কারণ কিছু সত্য জেনে নিলেই ক্ষমা নিজে থেকে চলে আসে না। সে শুধু বলল, যদি তুমি সেদিন সত্যিটা বলতে তবে হয়তো সব আলাদা হতো। ছেলেটি বিনা দ্বিধায় জবাব দিল, হয়তো, কিন্তু তখন আমি তোমাকে এমন এক জগতের সামনে দাঁড় করিয়ে দিতাম যার জন্য তুমি প্রস্তুত ছিলে না। কথাটা তেতো ছিল, কিন্তু সত্য, আর সত্য সবসময় মিষ্টি হয় না। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। তারপর মেয়েটি তাকে যাওয়ার ইশারা করল। না কোনো সাজা, না কোনো স্বস্তি। ছেলেটি বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার কদম আজ হালকা ছিল, কারণ প্রথমবার সে তার বোঝার ভার ভাগ করে নিয়েছিল। আর পেছনে কেবিনে বসে থাকা সেই মহিলা প্রথমবার নিজের সাথে লড়ছিলেন, কারণ যে গল্পকে তিনি বছরের পর বছর ধরে একটি প্রতারণা হিসেবে বিশ্বাস করে এসেছেন, আজ সেই গল্পই এক বাধ্যবাধকতা হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। এখান থেকেই তার জগতের ভারসাম্য টলতে শুরু করল, কারণ এখন তার সামনে প্রশ্ন শুধু অতীতের ছিল না, বরং সেই ভবিষ্যতেরও ছিল, যেখানে তাকে ঠিক করতে হবে যে সে নিজের রাগের সাথে চলবে নাকি সেই সত্যের সাথে যা শুনে তার মন সায় দিতে শুরু করেছে। পরের কয়েকটা দিন সেই দ্বিধাতেই কাটল। বাইরে থেকে তিনি সেই কঠোর ও সঠিক সিদ্ধান্ত নেওয়া মালকিন ছিলেন, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্বস্তি ছিল যা তাকে রাতে ঘুমোতে দিত না। তিনি প্রতিটি ফাইল খুললে মাঝে মধ্যে ছেলেটির মুখ মনে পড়ে যেত। প্রতিটি মজুরের ওপর নজর দিলে তার মনে হতো যেন তিনি কাউকে নয়, নিজেকেই শাস্তি দিয়েছেন। এই অনুভূতি তার কাছে নতুন ছিল, কারণ এই পর্যন্ত তিনি প্রতিটি সম্পর্ককে নিয়ন্ত্রণে রেখেছিলেন, আবেগকেও, মানুষজনকেও। ছেলেটিও বদলে গিয়েছিল। এখন সে কাজ করত, কিন্তু মাথা নিচু করে নয়। তার চলনে সেই মজুরদের মতো ক্লান্তি ছিল, কিন্তু ভেতরে এক হালকা ভাব ছিল, যেন কেউ তার বুক থেকে ভারী পাথর সরিয়ে দিয়েছে। সে তার থেকে নজর এড়াত না, কিন্তু খুঁজতও না, কারণ সে নিজের সত্য বলে দিয়েছিল, আর এরপর কোনো প্রত্যাশা রাখা তাকে আবারও দুর্বল করে দিত। সম্ভবত এই বিষয়কেই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল, যে সে সত্য বলে কিছু দাবি করেনি। এরই মধ্যে বিল্ডিংয়ে এক বড় সংকট দেখা দিল। পৌরসভা থেকে নোটিশ এলো। কাগজপত্রে পুরনো জমি সংক্রান্ত একটি আইনি জটিলতা বেরিয়ে এলো। কাজ বন্ধ হয়ে যেতে পারত, জরিমানা হতে পারত, আর যদি মামলা বাড়ত তবে পুরো প্রজেক্টের অর্থায়ন ডুবে যেতে পারত। মিটিং হল, উকিল এলেন, পরামর্শদাতারা বললেন, কিন্তু প্রতিটি সমাধান ছিল অর্ধেক অথবা খুব ব্যয়বহুল। প্রথমবার মেয়েটি অনুভব করল যে টাকা সব ঠিক করতে পারে না। কিছু ভুল সময় থাকতে না শুধরালে তা ইমারতের চেয়েও বেশি ভরসা ভেঙে দেয়। এক সন্ধ্যায় সে সাইটে একাই দাঁড়িয়েছিল, অসম্পূর্ণ তলাগুলোর দিকে তাকিয়ে। প্রথমবার তার কাছে এই বিল্ডিংটি অসম্পূর্ণ নয়, বরং অস্থায়ী মনে হল। ঠিক সেই সময়ে ছেলেটি সেখান দিয়ে যাচ্ছিল। সে তাকে দেখল, থামতে চাইল, তারপর থেমে গেল। মেয়েটি নিজেই তাকে ডেকে বলল, তুমি কি এই ড্রয়িংগুলো কিছু বোঝো? প্রশ্নটি ছিল আনুষ্ঠানিক, কিন্তু অসহায়ত্ব ছিল স্পষ্ট। ছেলেটি কাছে এসে নকশাগুলো দেখল, কিছুক্ষণ চুপ থেকে বলল যে সমস্যা জমির নয়, অ্যাপ্রোচ রোডের অ্যালাইনমেন্টের সাথে যুক্ত।
যদি একটি ছোট প্রযুক্তিগত পরিবর্তন করা যায় তবে আইনি বাধা নিজে থেকেই সরে যাবে। মেয়েটি প্রথমবার তাকে শুধু মজুর নয়, একজন বুদ্ধিমান মানুষের মতো দেখল। সে তার কথা শুনল, বিশেষজ্ঞদের দিয়ে ক্রস চেক করালো এবং সেই সমাধানটি সঠিক বেরোল। কিন্তু এর সাথে একটি শর্তও ছিল। সেই পরিবর্তনের দায়িত্ব এমন কাউকে নিতে হবে যে সাইটে রোজ উপস্থিত থাকে এবং যার ক্ষতি হলেও কোনো অভিযোগ থাকবে না। ছেলেটি বিনা চিন্তায় বলল যে সে এই দায়িত্ব নিয়ে নেবে, কারণ যদি কাজ বন্ধ হয় তবে ডজনখানেক মজুর বেকার হয়ে যাবে। মেয়েটি তাকে আটকাতে চাইল, প্রথমবার বলল যে এটা তার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু ছেলেটি হাসল, সেই হালকা হাসি যা কলেজ জীবনে তাকে অস্থির করে দিত। সে বলল যে কিছু সিদ্ধান্ত ক্ষতির কথা ভেবে নয়, প্রয়োজনে নিতে হয়। সেই মুহূর্তে মেয়েটি বুঝতে পারল যে মানুষটিকে সে দুর্বল ভেবেছিল সে পরিস্থিতি দিয়ে নয়, বরং নিজের বিবেক দিয়ে চলে। সিদ্ধান্ত হয়ে গেল, কাজ এগিয়ে চলল, সংকট কেটে গেল। কিন্তু ছেলেটি জানত যে এই পরিস্থিতিতে তার এখানে টিকে থাকা সম্ভব নয়। সে চুপচাপ নিজের ভাগের বোঝা নিতে প্রস্তুত ছিল। অন্যদিকে মেয়েটি প্রথমবার কাউকে আটকাতে চাইছিল, কিন্তু তার অহংকার আর ভয় দুই তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে কে সঠিক আর কে ভুল। প্রশ্ন ছিল যে সে কি সেই মানুষটিকে হারানোর ঝুঁকি নিতে পারে, যাকে সে এইমাত্র বুঝতে শুরু করেছে। কারণ পরবর্তী পদক্ষেপ নিলে কাউকে একজন এখান থেকে চিরতরের জন্য চলে যেতে হতো। আর সেটাই হলো যার আশঙ্কা ছিল। প্রযুক্তিগত পরিবর্তনের দায়িত্ব কাগজে কলমে ছেলেটির নামে চলে এলো। ঠিকাদার হাত ধুয়ে ফেলল। কোম্পানির পরামর্শদাতারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে গেল। যদি ভবিষ্যতে কোনো ক্ষতি বা আইনি সমস্যা আসত তবে সরাসরি তার দিকেই আঙুল উঠত। কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকায়নি। রোজকার মতো সকালে আসত, দেরি করে কাজ করত আর সন্ধ্যায় মজুরদের হাসি মুখে বাড়ি পাঠাত, যেন অস্বাভাবিক কিছুই ঘটছে না। মালকিন সব দেখছিলেন, প্রতিদিন প্রতি ঘণ্টায়, কিন্তু কিছু বলতে পারছিলেন না। কারণ তিনি বুঝেছিলেন যে যদি তিনি তাকে আটকান তবে তা সাহায্য নয়, দয়া হিসাবে গণ্য হবে। আর তিনি প্রথমবার কোনো সম্পর্কে সমতা অনুভব করেছিলেন, তাই চুপ রইলেন। কিন্তু চুপ থাকার পেছনে ছিল ভয়, সেই ভয় যা তখন লাগে যখন কোনো মানুষ কোনো আওয়াজ না করে নিজেকে বাজি রেখে দেয়, এবং আপনি জানেন যে যদি কিছু ভুল হয় তবে আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। এক দুপুরে হঠাৎ সাইটে হইচই পড়ে গেল। পৌরসভার টিম চলে এলো। পরিদর্শন, প্রশ্নোত্তর, ফাইল ওল্টানো হলো এবং ঠিক সেই পরিবর্তনের ওপর আঙুল রাখা হলো যার জন্যে ছেলেটি দায়ী ছিল। কিছুক্ষণ সবকিছু অনিশ্চয়তার মধ্যে ঝুলে রইল। মজুরদের কাজ থামিয়ে দেওয়া হলো। মালকিন প্রথমবার ঘাবড়ে গেলেন, কারণ এই মুহূর্তেই তার টাকা আর তার অতীত উভয়ই একটি সিদ্ধান্তের ওপর টিকেছিল। ছেলেটি এগিয়ে গেল, আধিকারিকদের সাথে কথা বলল। পূর্ণ আত্মবিশ্বাসের সাথে, না ঝুঁকে না ভয় পেয়ে সে প্রতিটি প্রশ্নের উত্তর দিল, প্রতিটি নথিপত্র দেখাল, এবং সবচেয়ে বড় কথা এই যে সে সব দায়িত্ব নিজের ওপর নিল। সে বলল যে যদি কোনো ভুল বেরোয় তবে সে একাই দায়ী হবে। ঠিক সেই মুহূর্তে মালকিনের মনে হল যে এই মানুষটি তাকে নয়, এই সাইটে কাজ করা প্রতিটি মজুরকে বাঁচাচ্ছে। কয়েক ঘণ্টা পর পরিদর্শন শেষ হল, টিম চলে গেল আর সাইট আবার সচল হল। মজুরদের চাকরি বেঁচে গেল, প্রজেক্ট নিরাপদ হল। কিন্তু সেই সন্ধ্যায় ছেলেটি সুপারভাইজারকে জানাল যে সে কাল থেকে আর কাজে আসবে না। কোনো তর্ক নয়, কোনো অভিযোগ নয়, শুধু বলল যে এখন আর এখানে তার প্রয়োজন নেই। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মালকিন তাকে আটকালেন, প্রথমবার খুলে বললেন যে সে যেতে পারে না, সে তার জন্যে এবং সাইটের জন্যে জরুরি। কিন্তু ছেলেটি মাথা নাড়ল, শান্ত গলায় বলল যে কিছু জায়গায় এমন হয় যেখানে মানুষ নিজের কর্তব্য পালন করে আর থাকতে পারে না, কারণ থাকার অর্থ হল আবার আশা করা, আর সে এখন আশার বোঝার ভারে ক্লান্ত। সে কোনো তিক্ততা ছাড়াই চলে গেল। পরের দিন সাইটে তার নাম ছিল না, হাজিরা ছিল না। মালকিন প্রথমবার কোনো খালি চেয়ারের চেয়েও বড় এক শূন্যতা অনুভব করলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু মানুষ আপনার জীবনে সব কিছু ঠিক করার জন্যে আসে, নিজেদের বাদ দিয়ে। আর তারা যখন চলে যায় তখন বোঝা যায় যে ক্ষতি শুধু তাদের নয়, আপনারও হয়েছে। আর এই উপলব্ধিই ছিল পরবর্তী অধ্যায়ের শুরু, যেখানে অসম্পূর্ণ ভালোবাসার হিসেব সময় নয়, মানুষ চুকিয়ে থাকে। কয়েক মাস পর যখন সেই বিল্ডিংটি সম্পূর্ণ হয়ে শহরের সবচেয়ে উঁচু এবং উজ্জ্বল পরিচয় পরিণত হল, উদ্বোধনের দিন চারদিকে ক্যামেরা ছিল, হাততালি ছিল, ভাষণ ছিল।
মানুষের চোখে সেই মহিলার জন্যে প্রশংসা ছিল, যিনি একটি থেমে যাওয়া প্রজেক্টকে নতুন জীবন দিয়েছেন। কিন্তু সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মহিলা ভেতর থেকে ততটাই খালি ছিলেন, যতটা খালি ছিল সেই চেয়ারটি যেখানে কখনো এক নীরব মজুর বসে থাকত, যাকে তিনি যাওয়ার সময় আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অহংকারের দেরিতে খোলা মুঠি থেকে সবকিছু ফসকে যেতে দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হল, মানুষ চলে গেল। সন্ধ্যার সময় তিনি একা সেই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়েছিলেন, যে বিল্ডিংটি এখন সম্পূর্ণ ছিল কিন্তু তার কাছে অসম্পূর্ণ লাগছিল। তখনই তার নজর রাস্তার ওপারে পড়ল, যেখানে একটি ছোট চায়ের দোকান ছিল। পুরনো কাঠের ঠেলা, কেতলি থেকে ওঠা ধোঁয়া, আর সেই ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি। পরিষ্কার জামাকাপড়, মুখে শান্তি, পাশে বসে থাকা তার মা এবং কিছুটা দূরে হুইলচেয়ারে বসা তার বাবা। সেই দৃশ্যে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু এক অদ্ভুত পূর্ণতা ছিল যা তিনি কোটি টাকার বিল্ডিংয়েও খুঁজে পাননি। তিনি এগিয়ে গেলেন, কদম নিজের থেকেই এগোচ্ছিল, আর যখন তিনি তার নাম নিলেন সে ঘুরে তাকাল। চোখে কোনো বিস্ময় ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল চেনা ভাব। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। তারপর সে বলল যে সে মজুরি ছেড়ে দিয়েছে, কিন্তু পরিশ্রম নয়। এই দোকান তার নয়, তার বাবার। সে শুধু স্বাদ দিচ্ছে, যেমন কখনো কেউ তার সাথে দিত। সেই একটি লাইনে কোনো কটাক্ষ ছিল না, ছিল শুধু সত্য। মহিলা ক্ষমা চাওয়ার চেষ্টা করলেন, শব্দ খুঁজলেন, কিন্তু সে হাত তুলে থামিয়ে দিল। বলল যে ক্ষমা তখন গুরুত্ব পায় যখন কেউ ইচ্ছা করে ভুল করে। এখানে তো দুজনেই পরিস্থিতির শিকার ছিল। তফাৎ শুধু এইটুকুই যে কিছু মানুষ পরিস্থিতির ঊর্ধ্বে উঠে যায়, আর কিছু মানুষ তাকে হাতিয়ার বানিয়ে নেয়। এটা বলতে বলতেই সে হেসে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দিল। সেই চা যা কোনো মিটিংয়ে পরিবেশন করা হয় না, কিন্তু জীবনের সবচেয়ে জরুরি সিদ্ধান্তগুলোর সাথে খাওয়া হয়। তিনি চুপচাপ চা খেতে থাকলেন। সামনে নিজের তৈরি করা বিল্ডিং, আর পাশে সেই মানুষটি যাকে তিনি হারিয়েছিলেন। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে কিছু ভালোবাসা সাথে থাকায় নয়, বরং একে অপরকে বুঝতে পারায় পূর্ণতা পায়। আর কিছু সম্পর্ক ফিরে পাওয়ার জন্য নয়, নিজেকে ক্ষমা করার জন্য হয়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, সে কি কখনো ফিরে আসবে? সে মাথা নেড়ে বলল যে কিছু জায়গা শুধু স্মৃতির জন্য হয়, ফিরে আসার জন্য নয়। তিনি সেখান থেকে চলে গেলেন, আর পেছনে ফিরে তাকালেন না, কারণ তিনি জানতেন যদি তাকান তবে হয়তো তিনি আর শক্ত থাকতে পারবেন না। আর ছেলেটি তার চায়ের দোকানে ফিরে এলো, কারণ সে কখনো উচ্চতা চায়নি। সে শুধু চেয়েছিল মাটি, যাতে সে শান্তিতে দাঁড়িয়ে থাকতে পারে। এটাই ছিল দুজনের স্বপ্নের তফাৎ। এই গল্পের শিক্ষা সম্ভবত এটাই যে মানুষকে তার পরিস্থিতি দিয়ে নয়, বরং তার সিদ্ধান্ত দিয়ে বিচার করা উচিত। কারণ দারিদ্র্য মানুষকে ছোট করে না, আর প্রাচুর্য তাকে বড় করে দেয় না। আসল উচ্চতা সেটাই যেখানে মানুষ নিজের অহংকার থেকে নিচে নামতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনি তার জায়গায় হতেন, তবে কি সত্য জানার পরেও নিজের রাগকে আঁকড়ে ধরে রাখতেন, নাকি সেই মানুষটিকে বোঝার চেষ্টা করতেন যে চুপ থেকেও আপনার জন্যে সব কিছু করেছে? আর আপনি কি কখনো কারো গল্প অর্ধেক শুনে তাকে পুরোপুরি ভুল ভেবেছেন? যদি হ্যাঁ হয়, তবে এই গল্পটি সেই মানুষটির কাছে পৌঁছে দিন যাকে আজও বোঝার প্রয়োজন আছে। কারণ হতে পারে কারো নীরবতার পেছনে তার সবচেয়ে বড় ত্যাগ লুকিয়ে আছে। দেখা হবে পরের গল্পে। তবে যাওয়ার আগে চ্যানেল কাহানি বাই প্রভাত সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।